আজকের আমাদের ক্লাস 9-এর একটা পার্ট হবে, মানে পার্ট বলতে একটা চ্যাপ্টারই ধরে নে অলমোস্ট। বেশ বড় অংশ। এটা এটা হচ্ছে পরিপাক ও শ্বসন। আচ্ছা, পরিপাক ও শ্বসনের মধ্যে দুটো পার্ট। ফার্স্ট পার্ট হচ্ছে পরিপাক। পরিপাক থেকে আমরা পড়বো পরিপাক নালী, পরিপাক গ্রন্থি, আর পরিপাক পদ্ধতি। একইভাবে শোষণ থেকে আমরা পড়বো শোষণের স্থান, আর শোষণ পদ্ধতি। এছাড়া দাঁড়া, ওরা আওয়াজ শুনতে পাচ্ছে না, অডিও কানেক্ট নেই নিশ্চয়ই। আচ্ছা, এছাড়া পরিপাক সম্বন্ধীয় কিছু রোগ। ঠিক আছে, পরিপাক সম্বন্ধীয় কিছু রোগ। এই হলো আমাদের টোটাল পার্ট। এই কেউ একটু লুৎফাকে বলে দেন আরে, যে কি করে অডিও কানেক্ট করে। এরা কেউ ক্লাস করে না নাকি বলতো? জুমের তো একই নিয়ম অডিও কানেক্ট করার। আচ্ছা, ফার্স্ট আমরা আসছি পরিপাক নালী। ঠিক আছে, ফার্স্ট আমরা পড়বো হচ্ছে পরিপাক নালী, এই প্রথম পয়েন্ট আমরা ফার্স্ট পড়বো। আচ্ছা, পরিপাক নালী সবসময় শুরু হয় মুখ থেকে এবং শেষ হয় বায়ু পর্যন্ত। পরিপাক নালী যার অপর নাম, মানে আমরা ইংলিশে যদি বলি, সেটা হচ্ছে এলিমেন্টারি ক্যানেল। ঠিক আছে, পরিপাক নালী বা এলিমেন্টারি ক্যানেল। পরিপাক নালী বা এলিমেন্টারি ক্যানেলের একদম শুরু যেটা দিয়ে, আবারও বলছি, একদম শুরু যেটা দিয়ে সেটা হচ্ছে মুখ। মুখকে আমরা মাউথ ইংলিশে বলি। এই মুখের মধ্যে আছে মোট তিনটে পার্ট। ঠিক আছে, তিনটে পার্ট, তিনটে না আরো বেশি বলা যায়। মানে প্রাইমারিলি যদি আমরা বলি দুটো পার্ট। এক হলো ভেস্টিবিউল। ভেস্টিবিউল মানে কোন অংশটা? ভেস্টিবিউল মানে হচ্ছে দাঁত, মাড়ি আর ঠোঁট, তার ঠিক মাঝের অংশটা। ঠিক আছে, মানে যদি আমরা একটা মুখ আঁকার চেষ্টা করি সাইডের দিকে ছোট করে, তাহলে ভাব যে এটা যদি আমাদের ঠোঁট হয়, তারপর এটা যদি আমাদের মাড়ি হয়, এখান থেকে আমাদের দাঁত নামছে। একইভাবে তলারও একটা ঠোঁট, সেখান থেকে একটা মাড়ি, এখান থেকেও আমাদের একটা দাঁত আসছে। তো এই ক্ষেত্রে এই সামনের যে অংশটা, ঠিক আছে, ঠোঁটটা ওপেন করলে দাঁতটা বন্ধ রাখলে তার সামনের যে অংশটা, এটাকে আমরা বলছি ভেস্টিবিউল। এই পার্টটা হচ্ছে ভেস্টিবিউল। ভেস্টিবিউলের কাজ হচ্ছে যখন আমরা স্যার, কোনো আপনি কিছু কি এইমাত্র ক্লাসটা স্টার্ট করলেন? হ্যাঁ রে, এই মাত্র। ভেস্টিবিউলের কাজ হচ্ছে আমরা যখন কোনো খাদ্য গ্রহণ করি, সেটা আড়াআড়ি ভাবে দাঁতের সমস্ত দিকে ছড়িয়ে যায় যাতে চিবোতে সাহায্য হয়। ঠিক আছে, এটা হচ্ছে ভেস্টিবিউল। ভেস্টিবিউল ছাড়া ভেস্টিবিউল ছাড়া আর একটা পার্ট আছে আমাদের মুখে। আর একটা পার্ট আছে, তাকে আমরা বলি মুখবিহ্বর বা বাক্কাল ক্যাভিটি। বাক্কাল ক্যাভিটি। বাক্কাল ক্যাভিটি কোনটা? এবার যদি দাঁতের পরের অংশটা দেখি, মুখের মধ্যে একটা এরকম ধরনের জায়গা আছে যেখান থেকে
খাবারটা এরকম ভেতরে যায়, এবং এইখানে কি আছে না, এখানে আছে জিভ। এই জায়গাটা আছে জিভ। ঠিক আছে। তাহলে জিভ ছাড়া বাকি যে অংশটা, জিভ ছাড়া বাকি যে অংশটা রয়েছে, যেখানে প্রাইমারিলি আমাদের খাবারটা যায় এবং আমরা চিবোই, সেই অংশটা, মুখের মধ্যের অংশটা হচ্ছে বাক্যাল ক্যাভিটি, বা যারা বাংলায় লিখছিস লিখবি মুখবিহ্বর বা মুখগহ্বর, দুটোই লেখা যায়। ঠিক আছে, মুখবিহ্বর বা মুখগহ্বর, এটা হচ্ছে বাক্যাল ক্যাভিটি। স্যার, তো এই যে দুটো, ভেস্টিবিউলের মানেটা কি? ভেস্টিবিউল হচ্ছে এই যে দেখ, দাঁত আর ঠোঁটের মাঝখানে যে জায়গাটা, দাঁত আর ঠোঁটের মাঝখানে সামনের দিকটা, দাঁত আর ঠোঁটের আগে মানে দাঁত আর ঠোঁটের মাঝের যে অংশটা, এটা হচ্ছে ভেস্টিবিউল। এই দুটো অ্যাকচুয়ালি হচ্ছে দুটো মাউথ ক্যাভিটি। স্যার, ওকে বাংলায় কি বলে? ভেস্টিবিউলকে ভেস্টিবিউল বলে, ওর কোনো এ নেই, বাংলা কিছু সেইভাবে হয় না। আর ওপারে তোর বাক্যাল ক্যাভিটিকে মুখবিহ্বর বলে। ক্যাভিটি মানে তো গহ্বর জানিস। আচ্ছা, এই দুটো মানে ক্যাভিটি হয়ে গেল। এবার এই ক্যাভিটির মধ্যে কিছু ছোট ছোট পার্ট আছে, যেরকম ফার্স্ট পার্ট হচ্ছে প্যালেট। বাংলাতেও প্যালেট বলে, ইংলিশেও প্যালেট বলে, সেই জন্য ইংলিশটাই লিখছি। না, বাংলায় তালু বলে, তালু। ঠিক আছে, তালু ওপরের দিকে থাকে, জিভটা দেখ ওপরে, ওই যে জায়গাটা টাচ করে, আহ তালব্য বর্ণ বলতে গেলে, ত থ দ ধ বলতে গেলে যে জায়গাটা টাচ করে, এটা হচ্ছে প্যালেট। তো প্যালেটকে হচ্ছে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সামনের দিকে আর একটা হচ্ছে পিছনের দিকে। তো প্যালেটের দুটো ভাগ হলো, একটা সামনের দিকে, সেটা হচ্ছে শক্ত অংশ হয়, হার্ড প্যালেট বলা হয়। আর একটা পিছনের দিকে, যেটা একটু নরম, তোরা জিভ দিলেই বুঝতে পারবি, এটা হচ্ছে নরম তালু। মূলত কথা বলার জন্য, খাবার চিবানোর জন্য এই তালু অংশটা রয়েছে। আর প্যালেট নামটা এসছে ওই রঙের যে প্যালেট হয়, যারা ওয়াটার কালার বা অয়েল পেন্টিং এই সবগুলো করিস, তারা জানবি যে রং গোলার জন্য একটা ট্রে ব্যবহার করা হয়, যেটা কাঠের হতে পারে, যেটা প্লাস্টিকের হতে পারে। তার মধ্যে ছোট ছোট ক্যাভিটি মানে খোপ বা খাঁজ থাকতে পারে, আবার পুরোটা প্লেনও হতে পারে। তো সেই রকম খানিকটা দেখতে বলে এটাকে প্যালেট বলে। আচ্ছা, এবারে এখানে দেখবি যে এই প্যালেটের মধ্যে কিছু ছোট ছোট, মানে তোরা নিজেরা মুখের মতো দেখতে পাবি যে কিছু ছোট ছোট খাঁজ আছে। টোটাল প্যালেটটা কিন্তু পুরোপুরি সমান না। ঠিক আছে, ছোট ছোট খাঁজ আছে। এই যে খাঁজগুলো, তাকে বলা হয় রিউজ। রিউজ হচ্ছে প্যালেটের খাঁজ। আচ্ছা, প্যালেট শেষ। প্যালেটের পর আমরা পরের যে জিনিসটা পড়বো সেটা হলো, কি পড়বো, টাং। টাং টাং মানে হচ্ছে জিভ। তো জিভের মধ্যে সব থেকে ইন্টারেস্টিং জিনিস হলো প্যাপিলি। জীবের মধ্যে তোরা দেখেছিস হয়তো যে বিভিন্ন ছোট ছোট উঁচু উঁচু গঠন আছে। মানে যদি এইটাকে আমরা জীব ভাবি, এই টোটাল জিনিসটাকে যেটা রেড কালারের করেছি, এটাকে আমরা সলিড করে দিই এইভাবে, মনে করো এরকম জীব যদি আমরা ভাবি, তাহলে এই জীবের মধ্যেই আমরা দেখবো যে জিভের ওপরে ছোট ছোট এরকম গোল গোল কিছু জিনিস আছে। ঠিক জিভের ওপর এরকম গোল গোল কিছু জিনিস আছে। এই যে ছোট ছোট গোল গোল জিনিসগুলো আঁকলাম, এই গোল গোল জিনিসগুলোকে বলা হয় প্যাপিলি, বা বাংলায়, যারা বাংলায় লিখছিস তারা লিখবি সাতকোরক। এক একটাকে বলা হয় প্যাপিলা, মানে সিঙ্গুলার নাম্বারে হচ্ছে প্যাপিলা, আর প্লুরালে হচ্ছে প্যাপিলি।
তো প্যাপিলির অনেক রকম ভাগ আছে, সেগুলো তোদের আশা করি লাগবে না, আমি একবার বলে রাখছি। সার্কামভ্যালেট প্যাপিলি, ফিলিফর্ম প্যাপিলি, ফাঙ্গিফর্ম প্যাপিলি এবং ফোলিয়েট প্যাপিলি, 4 রকম ভাগ আছে। ম্যাক্সিমাম তোরা এই 4 রকম যে ভাগ হয় এটুকু লিখে রাখ, তাতেই হবে, এর বেশি লেখা দরকার নেই। আহ কাজ কি বললাম, না স্বাদ গ্রহণ। ঠিক আছে, স্বাদ গ্রহণে এ হচ্ছে হেল্প করে। জিভ হয়ে গেল। জিভের পর আমরা যাব কি না, জিভের পর হচ্ছে দাঁত। কত নম্বর ছিল ওটা? 4। দাঁত কিন্তু অনেক কিছু পড়তে হবে। প্রথমত দাঁতের গঠন, একদম শুরুতে হচ্ছে দাঁতের গঠন। মনে করছি যে এটা একটা দাঁতের প্রস্থচ্ছেদ, মানে একটা দাঁতকে আমরা কেটেছি। ঠিক আছে, একটা দাঁতকে আমরা কেটেছি, এবং তলার যে অংশটা, এটা হচ্ছে মাড়ি। রেড কালারের যে পার্টটা, এটা হচ্ছে মাড়ি। সেই মাড়ির সঙ্গে দাঁতটা আবদ্ধ আছে। তো মনে রাখ, দাঁতের মেনলি দুটো অংশ। একটা অংশ যেটা যেটা আমরা এখানে ধর এই ইয়েলো কালারটা দিয়ে দেখাচ্ছি, ইয়েলো কালারটা দিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে একটা সলিড পার্ট। ঠিক আছে, এটা একটা সলিড পার্ট। আর আরেকটা আমরা স্কাই কালার দিয়ে দেখাচ্ছি, যেটা হচ্ছে একটা গহ্বর, মানে ক্যাভিটি, ফাঁপা জায়গা। এখন এই ইয়েলো পার্টটা, মানে যে সলিড অংশটা, সেই সলিড অংশের বাইরের দিকটা, ঠিক আছে, সলিড অংশের বাইরের দিকটা আমরা ধরে নিলাম এটাকেও একটা রকম বাইরের দিকটা বোঝানোর জন্য মার্ক করছি। ঠিক আছে, এখন এই যে বাইরের দিকটা, মানে এই অংশটা, পুরোটা করছি না, একটা সাইড করছি, তোরা বুঝতে পারবি কোন অংশটার কথা বলছি। এই যে বাইরের অংশটা, এটাকে বলা হয় এনামেল। আর ভিতরের যে অংশটা, এটাও সলিড পার্ট, এটাকে বলা হয় ডেন্টাইন। ঠিক আছে, এখানে এই এনামেল যে অংশটা, এটা হচ্ছে আমাদের দাঁতের বাইরের যে চকচকে, মানে গ্লেজি অংশ থাকে, সেইটা হচ্ছে এনামেল। এটা সব থেকে হার্ড পার্ট, সব থেকে শক্ত অংশ। আর ডেন্টাইন এটা হচ্ছে আহ দাঁতের গ্লেজি অংশ নয়। যদি কারুর দাঁতে কোনোদিন ক্যাভিটি হয়, বুঝতে পারবি যে ভেতরের অংশটা অনেক বেশি বাইরের তুলনায় ভঙ্গুর। নরম বলবো না, ভঙ্গুর, মানে অতটা হার্ডনেস নেই, সফট পার্ট। তো এই দুটো নিয়ে তৈরি হয়েছে দাঁতের বাইরের আউটার লেয়ার বা ভেতরের লেয়ার, সবকিছু নিয়েই তৈরি হয়েছে সলিড অংশটা। আর ভিতরে যেটা আমরা স্কাই কালারে দেখাচ্ছি, এই অংশটাকে বলা হয় পালভ ক্যাভিটি। আমরা অনেকেই মনে করি যে দাঁত আসলে হাড় বা এই হাড়ের মতো কিছু জিনিস, সেটা কিন্তু একেবারেই নয়। দাঁতের মূল উপাদান হচ্ছে ক্যালসিয়াম এবং ফসফরাস, এই দুটো উপাদান নিয়ে তৈরি হয়। তো ক্যালসিয়াম, PO4, এটা হচ্ছে দাঁত তৈরির যে কেমিক্যালটা, তার রাসায়নিক সংকেত। তাহলে কি কি আছে? ক্যালসিয়াম, ফসফরাস এবং অক্সিজেন, এটা নিয়ে এটা তৈরি হয়েছে দাঁতের বাইরের অংশটা। ভেতরে যে পালভ ক্যাভিটি আছে, তার কাজ কি? তার কাজ হচ্ছে যে, তোরা জানিস যখন ছোটবেলায় তোদের দাঁত পড়ে গিয়েছিল, যে দাঁত পড়ে গেলে রক্ত বেরোয়। তার মানে এই তলার দিকে আছে একটা মেন রক্তবাহ, মানে শিরা বা ধমনী। তার থেকে এইভাবে দাঁতের যে ভেতরে যে ফাঁকা অংশটা, সেই ফাঁকা অংশটার মধ্যে এরকম ভাবে ছোট ছোট রক্তবাহ দাঁতের মধ্যে ছিল। সেই জন্য যখন আমাদের ছোটবেলায় দাঁত পড়ে গিয়েছিল, তখন রক্ত বের হয়েছিল। একই সাথে ওই তলা দিয়ে আর একটা জিনিসও যায়, সেটা হচ্ছে নার্ভ। ঠিক আছে, মানে স্নায়ু। তো স্নায়ু কেন যায়? যাতে দাঁতের দ্বারা আমরা কোনো কিছু আহ কি বলবো, মানে ধর ঠান্ডা গরম এই যে অনুভূতিটা, সেই অনুভূতিটা পাই।
এবং যার জন্য দাঁত তোলার সময় লাগেও, দাঁতের মধ্যে নার্ভ থাকে, সেই জন্য দাঁত যখন তোলা হয়, যারা ডেন্টিস্ট হয় তারা দেখবি আগে দাঁতের চারদিকটা অসার করে দেয়, নেক্সট হচ্ছে ওই অংশটা তোলে। এই হলো গল্প। আচ্ছা, তার মানে এটা হলো রক্তবাহ, আমরা শিরা লিখে দিলাম সহজে লেখার জন্য, আর এটাকে স্নায়ু লিখে দিলাম। আচ্ছা, এখানে যে পার্টটা রয়েছে, রেড কালারের যে পার্টটা রয়েছে, এটা হচ্ছে গাম বা মাড়ি। আর দাঁতের একদম তলার দিকে, অর্থাৎ মাড়িরও তলায় এই অংশটা এটা হচ্ছে অস্থি মানে হাড়। ঠিক আছে, এই অংশটা হচ্ছে মানে মাড়ি যেখানে শেষ হচ্ছে তার তলার অংশটা হচ্ছে অস্থি। আচ্ছা, এইবার দাঁত আর মাড়ির যে সংযোগস্থল, দাঁত আর মাড়ির যে সংযোগস্থল, এই জায়গাটা, এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। এই জায়গাটায় যে জিনিসটা দিয়ে জোড়া জোড়া থাকে তাকে বলে সিমেন্ট। আমরা জানি যে বাড়িঘর তৈরি করতে গেলে সিমেন্ট বলে একটি জিনিস লাগে, যেটা বালির সঙ্গে মিশিয়ে ইট ফিট এইসব গাঁথে। তো এখানেও দেখ দুটো আলাদা জিনিসকে জোড়া লাগাচ্ছে, একটা সাইডে কি আছে, একটা সাইড আছে মাড়ি, এই পাশটা মাড়ি আছে, অন্য সাইডে কি আছে, অন্য সাইডে দাঁত আছে, তাহলে এই দুটোকে জোড়া লাগানোর জন্য মাঝখানে ইউজ করা হচ্ছে সিমেন্ট। এই সিমেন্টটার নাম এসছে ওই জোড়া লাগানোর ব্যাপারটা, ওই কনসেপ্টটা থেকে। এটা ভাবিস না যে সত্যিকারের সিমেন্ট দিয়ে এগুলো তৈরি করা হয়েছে। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের দাঁতের স্ট্রাকচার, দাঁতের গঠন। তো দাঁতে কি কি আছে আমরা জানলাম। এবারে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে দাঁতের প্রকারভেদ। তো দাঁতের প্রকারভেদের মধ্যে একদম শুরুতে যে প্রকারভেদটা আছে তাকে বলা হয় হেটারোডন্ট। হেটারোডন্ট কথাটার মানে হলো বিভিন্ন ধরনের দাঁত। ঠিক আছে, বিভিন্ন ধরনের দাঁত। দেখবি, খেয়াল করবি আমাদের প্রত্যেকটা দাঁতের গঠন একটু আলাদা, আমি তোদের একটু দেখাই। মনে কর এটা একটা স্কেলিটন। তো এই স্কেলিটনের খেয়াল কর যে এই যে দাঁতটা, এটাকে আমরা যদি আইসোলেশন করি, আহ তাহলে দেখ দাঁতের সামনের দিকের দাঁতটা, দেখ এই দাঁতের গড়নটা কেমন, অনেকটা কোদালের মতো, তাই না? কোদালের মতো চ্যাপ্টা। এই দাঁতটাকে বলা হচ্ছে ইনসাইজার। ঠিক আছে, ইনসাইজার বা ছেদক। আবার যদি আমরা ওই দাঁতের পর আরেকটি দাঁত নিই, সেটা হচ্ছে এইটা, একে যদি আইসোলেশন করি, এটার মাঝখানে একটা খুব ছোট হলেও একটা সরু শার্প শার্প ব্যাপার এসছে, যেটা কুকুর বেড়ালের ক্ষেত্রে দেখা যায়। দেখ মাঝখানটা একদম তলাটা কিন্তু পুরোপুরি সমান না, একটা সরু হলেও একটা শার্প ব্যাপার এসছে, এটাকে বলা হয় ক্যানাইন বা কৃন্তক। এরপর যদি আমরা এর পরের দাঁতগুলোকে নিই, মনে কর এই দাঁতটাকে যদি নিই, একেও যদি আমরা আলাদা করি, দেখবো এর তলায় দুটো চূড়া আছে। নিচু করলে আরো ভালোভাবে বুঝতে পারবো যে দাঁতটা কিন্তু আর ওরকম চ্যাপ্টা নয় বা ক্যানাইনের মতো সূচালোও নয়, দাঁতটা গাছের গুড়ি কাটলে যেমন হয় সেরকম, এবং এখানে তলার দিকে দুটো চূড়া আছে, কোনো কোনো ক্ষেত্রে তিনটে চূড়াও থাকে। ঠিক আছে, এবং এর যে দাঁতের যে রুট মানে, আমি একটু আগেরটায় ফিরে আসি, ছবিতে ফিরে আসি। এখানে দুটো পার্ট আছে, দুটো পার্ট, ওপরের অংশটাকে, এই অংশটাকে বলে ক্রাউন বা চূড়া। ঠিক আছে, ক্রাউন। আর এই তলার অংশটাকে বলা হয় রুট। এটা গাছের মতোই ভাবনা, যে গাছের মূল আর কি। তো এবার যদি ওই ছবিটায় যাই, তাহলে ওপরটা এই ক্ষেত্রে রুট, তাই না? ওপরটা রুট, কিন্তু রুট দেখ দুটো আছে, প্রিমোলারে রুট দুটো আছে। ঠিক আছে, এবার আমরা একদম শেষের দাঁতটায় যাই, একদম শেষের দাঁত, এইটা হচ্ছে শেষের দাঁত। এখানেও দেখ রুট দুটো আছে, কিন্তু তলার দিকে যে চূড়া অংশটা সেটা চারটে আছে। এটাকে বলা হচ্ছে মোলার দাঁত বা পোষক দাঁত, পেশক দাঁত। আর আগেরটা আমরা যেটা দেখলাম প্রিমোলার বা পরিপেশক। ঠিক আছে, তো বাংলাগুলোর থেকে ইংলিশ গুলো বেশি দরকার, কারণ ইংলিশ টার্ম গুলোই বারবার কোশ্চেনে আসে। তাহলে এইভাবে টোটাল আমাদের হয়ে গেল যতগুলো দাঁত আছে প্রত্যেকটা সম্বন্ধে।
ঠিক আছে, পুরোটা এই স্যার, ডেন্টিশনটা এইভাবে আছে। হ্যাঁ। তো দাঁতের সেনসিটিভিটির ব্যাপারে যদি একটু ছোট্ট করে বলেন। একটু জোরে বল, বুঝতে পারলাম না। বললাম যে দাঁতের সেনসিটিভিটির ব্যাপারে একটু যদি বলেন যে কি করে ওটা কাজ করে। ও আচ্ছা, হ্যাঁ তাহলে ওই ছবিটায় যাই। দাঁতের সেন্সিটিভিটি হচ্ছে ব্যাপারটা যে এনামেল যদি নষ্ট হয়ে যায়, আমরা যদি ভালো করে ব্রাশ না করি তাহলে কি হবে, আস্তে আস্তে এনামেলটা নষ্ট হয়ে যাবে। তখন ডেন্টাইনটা ওপেন হয়ে যাবে, এবং ডেন্টাইন ওপেন হয়ে গেলে ডেন্টাইনের মধ্যে প্রচুর কোষ আছে। এনামেল কিন্তু কোনো কোষ দিয়ে তৈরি নয়, মানে মৃত কোষ হতে পারে কিন্তু সজীব কিছু না, ডেন্টাইনের মধ্যে সজীব কোষ আছে। সেই জন্য ডেন্টাইন অনেক বেশি সেন্সিটিভ। বা আমরা যখন কোনো ঠান্ডা কিছু খাই, বলে না দাঁত শিলিয়ে গেছে, বা খুব গরম কিছু খেলেও দেখবি সেটা দাঁত থেকেও আমরা বুঝতে পারি, জিভ বা প্যালেটের পাশাপাশি দাঁত থেকেও বুঝতে পারি। এটা বুঝতে পারি ওই ভেতরে নার্ভ রয়েছে সেই কারণে। এবং ডেন্টাইনের যে কোষগুলো সেগুলো হচ্ছে সব সজীব কোষ। এনামেল নষ্ট হয়ে যাওয়া মানে কিন্তু দাঁতের সেন্সিটিভিটি বেড়ে যাবে। দেখবি এখন বেশ কিছু টুথপেস্ট আছে যেগুলো হচ্ছে সেন্সিটিভ দাঁতের জন্য, যেমন কোলগেটেরই একটি টুথপেস্ট আছে সেন্সোডাইন। এরকম ধরনের আরো অনেক আছে, এইটা তোরা জানিস বলে এই নামটা অনেকে হয়তো বিভিন্ন টিভি অ্যাডে দেখেছিস বলে আমি নামটা বললাম। কিন্তু এছাড়াও আরো অনেক টুথপেস্ট আছে যেগুলো হচ্ছে সেন্সিটিভ দাঁতের ক্ষেত্রে। মনে কর যে ডাক্তার যদি তোকে, দেখ, প্রথমত নিজে থেকে তো টুথপেস্ট চুজ করা উচিতই নয়। ডাক্তারের পরামর্শ নিয়েই টুথপেস্ট চুজ করা উচিত, কারণ আমরা যে টুথপেস্ট গুলো ইউজ করি সেগুলো সবার জন্য সব টুথপেস্ট ঠিক নয়। এবং আমি অন্তত যেটুকু জেনেছি সেটা হলো টুথপেস্টই উচিত নয় ব্যবহার করা, তার থেকে বিভিন্ন পাউডার হয় আহ, যেগুলো ওই পেস্টের পরিবর্তে ইউজ করা যায়, তো সেই পাউডার গুলো অনেক বেশি ভালো। বলতে পারিস যে একটা দাঁতকে যদি আমি হেলদি রাখতে চাই তাহলে একটা টুথ পাউডার যেগুলো সেগুলো প্রায় 80% তোর দাঁতকে হেলদি রাখবে, যেখানে টুথপেস্ট মাত্র 30% তোর দাঁতকে হেলদি রাখবে। তো সেই ক্ষেত্রে আর কি ওই সেন্সোডাইন বা এরকম ধরনের বেশ কিছু টুথপেস্ট আছে, সেগুলোর কাজ হলো ওই ডেন্টাইনের কিছু কোষকে মেরে ফেলা। ঠিক আছে, তাতে এনামেল পার্টটা তৈরি হবে। এটা কিন্তু বলা থাকে না, এটা হিডেন থাকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, ঘটনাটা এটা, ডেন্টাইনের বাইরের দিকে এনামেল তৈরি করা। তো ডেন্টাইন নিজে থেকে এনামেল তৈরি করতে পারে না। ডেন্টাইন নিজস্ব যেহেতু কোষ বিভাজন করতে পারে সেই ক্ষমতা আছে, সেই জন্য ও কোষ বিভাজন করবে। আদারওয়াইজ কি হবে, বাকি কাজটা ওই এনামেলই হচ্ছে সমস্ত কিছু সামলায়। ঠিক আছে। তো দেখ, আমরা হেটেরোডন্ট বলে যে দাঁতের প্রকৃতিটা পড়লাম, সেই প্রকৃতির মধ্যে প্রথমে আছে, 1 নম্বরে আছে ইনসাইজার, যাকে বাংলায় বলছে আহ ছেদক। এর কাজ হচ্ছে কোনো কিছুকে কাটা। নেক্সট হচ্ছে ক্যানাইন, যেটাকে বলা হচ্ছে কৃন্তক। কুকুর বিড়াল বাঘ ভাল্লুকের ক্ষেত্রে যে দাঁতটা আমরা বড় ভাবে দেখি, ড্রাকুলা সিনেমাতে আমরা দেখি না দুটো দাঁত বেরিয়ে আছে, সেইটা। নেক্সট হচ্ছে প্রিমোলার, এটাকে বলা হয় পরিবেশক। বাবা, দুটো দিয়েছি, না না। আর লাস্টে হচ্ছে মোলার, যাকে বলা হয় পেশক। এটা পেটকার মধ্যে না হবে, তালবস্য হবে না। হলো। এবার এই দাঁত কটা করে আছে তাই নিয়ে আমাদের দরকার হচ্ছে দন্ত সংকেত। দন্ত সংকেত, দন্ত সংকেত আমি তোদের দুটো শেখাচ্ছি। একটা হচ্ছে বাচ্চাদের, ছোটদের, যাকে আমরা বলি দুধে দাঁত, তার একটা সংকেত। আর একটা হচ্ছে আমাদের মানে বড়দের, যেরকম স্থায়ী দাঁত যেটা হয় আর কি, সেটা। প্রাপ্তবয়স্কদের দুধে দাঁতের যে সংকেতটা সেটা হচ্ছে ইনসাইজার মানে আই, 2/2। নেক্সট হচ্ছে ক্যানাইন, সি, 1/1। নেক্সট হচ্ছে প্রিমোলার মানে পি, 0/0। নেক্সট হচ্ছে মোলার, সেটা হচ্ছে 2/2। এই যে সংকেতটা তোরা দেখবি, এই সংকেতটা কিভাবে তৈরি করা হয়েছে,
এটা তৈরি করা হয়েছে বাম দিকের, মুখের বাম দিক মাঝখান থেকে, মানে তোর নাকের একদম স্ট্রেট লাইনটা, যেটা তোর কি বলবো, নাক তার ঠিক মাঝখান থেকে দেখ একটা গ্যাপ আছে, সেখান থেকে ঠোঁট, এইভাবে থুতনি, এইভাবে তুই তোর মুখটাকে ঠিক মাঝখান থেকে বাঁ দিকে ভাগ কর। তাহলে সেখানে প্রথমে হচ্ছে I2/2, অর্থাৎ ইনসাইজার দুটো আছে, ওপরে দুটো তলায় দুটো। ওপরের দুই মানে হচ্ছে ওপরের পাটিতে দুটো, তলার দুই মানে হচ্ছে তলার পাটিতে দুটো। নেক্সট হচ্ছে ক্যানাইন। ক্যানাইন ওপরে একটা তলায় একটা, তাহলে তোর বাঁ দিক থেকে আস্তে আস্তে কানের দিকে যাচ্ছিস। ঠিক আছে, বাঁ দিক থেকে কানের দিকে যাচ্ছিস। এরপর হচ্ছে প্রিমোলার। তুই যখন ছোট ছিলিস তখন তো প্রিমোলার ছিল না, সেই জন্য 0/0, কোনো অপশানে প্রিমোলার নাও থাকতে পারে, যেহেতু 0/0 এটা হয়তো লিখলো না, ফাঁকা রেখে দিল। নেক্সট হচ্ছে মোলার। মোলার মানে যেটা দিয়ে তুই এখন যে কোনো জিনিসকে চিবোস, একদম শেষের দিকের দাঁত, সেটা হচ্ছে মোলার। ঠিক আছে, এটা তো ছোটবেলায় ছিল। এখন এই দাঁতটারই চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়ে হয়েছে কি, I2/2 একই আছে, C1/1 একই আছে, PM2/2, এটা মানে পি বা পিএম, কেউ কেউ পিএম লেখে, প্রিমোলার বলে। এটা তোর দুটো দাঁত এখানে এসছে, এবং মোলার সেটা হচ্ছে 3/3 হয়েছে। ঠিক আছে, এটা তোর হাফ দাঁত বললাম, ওপরের পাটি তলার পাটি, তাহলে এটা যা হবে এটা ইন্টু 2 করলে তোর টোটাল দাঁত হবে। দেখ ওপরে 2 আর 1-এ 3, 3 আর 2-এ 5, 5 আর 3-এ 8, আবার তলাতেও তাই আছে, 2 আর 1-এ 3, 3 আর 2-এ 5, 5 আর 3-এ 8, তাহলে 8 আর 8-এ 16, একদিকে যদি 16 হয় তাহলে মুখের অন্যদিকেও 16, 16 16 32টা দাঁত হয়। কিন্তু তোরা খেয়াল করবি তোদের এখন কিন্তু 32টা দাঁত নেই। তাহলে কটা দাঁত আছে? 28টা দাঁত আছে তোদের। এই যে মোলার, এই যে মোলার 3 বা তলার 3, এটা হচ্ছে 2/1, তাহলে সরি 2+1 এইভাবে আছে। এই যে লাস্ট ওয়ান গুলো, এগুলো সবার এখনো তৈরি হয়নি। এই যে লাস্ট মোলার দাঁত, লাস্ট মোলার, একে বলা হয় উইজডম টিথ, বাংলায় বলা হয় আক্কেল দাঁত। দুটো ভাষায় নামকরণের জন্য দুটো আলাদা মানে আছে। উইজডম কথার অর্থ স্বাধীনতা, স্বাধীন থেকে এসছে। তাহলে এই দাঁতগুলো হচ্ছে স্বাধীন, অর্থাৎ এর কোনো বয়সকাল নেই, এটা সারা জীবন ধরে উঠতে পারে। ম্যাক্সিমাম দেখা যায় যে 12-13 বছর থেকেই দাঁতগুলো ওঠা শুরু করে, এবং পুরোপুরি এই দাঁতটা উঠতে 40-42 বছর লেগে যায়। ঠিক আছে, 12 বছর থেকে 40-42 বছর প্রায় লেগে যায়, বা 10 বছর থেকে 42 বছর ভাব, ম্যাক্সিমাম এই লেংথটা। তোরা নিজেরাও আজকের ক্লাসের পর দেখিস তোদের এই লাস্টের সবার দাঁতগুলো ওঠেনি। এবার বাংলা নামটা কেন এসছে বলি। যখন এই দাঁতগুলো ওঠে দেখবি দাঁতের গোড়ায় খুব ব্যথা হয়। তো আক্কেল কথাটার মানে হলো যে কোনো কিছুর আহ সঠিক মর্ম বোঝা। তো যখন দাঁতগুলো ওঠে তখন যেহেতু খুব ব্যথা হয়, সেই থেকে এই আক্কেল দাঁত কথাটা নাম এসছে। লাস্ট 4টে মোলারকে, ওপরের পাটির দুটো আর তলার স্যার, পাটির দুটো, একে আমরা উইজডম টিথ বলি। বল। বলছি যে স্যার এই লস্ট মোলার কেও তো নিষ্ক্রিয় অঙ্গ বলা যায় না? হ্যাঁ, এটা নিষ্ক্রিয় অঙ্গ বলে, কারণ এটা এতই স্লো ওঠে যে একে আমরা কাজে লাগাতে পারি না। একে আমরা কাজে লাগাতে পারি না। তোরা এখনো নিজের মুখের মধ্যে যদি একটু দেখতে পারিস, ক্লাস চলাকালীন নয়, ক্লাসের শেষে দেখবি তোদের এখনো শেষে যেন মনে হবে একটা দাঁত ওঠার জায়গা ফাঁকা আছে, বাকি আছে, বা কারু কারু উঠে গেছে হয়তো, সামান্য উঠবে উঠলে। আচ্ছা, এই দাঁত পর্যন্ত আমাদের ফার্স্ট পার্ট কমপ্লিট, অর্থাৎ মুখ, মাউথ, এটা কমপ্লিট। এবার আমরা সেকেন্ড পার্টে যাব। 2, সেকেন্ড পার্টকে আমরা বলছি গলবিল বা ফ্যারিংস। যেহেতু ক্লাসটা অনলাইনে, তো আমার মনে হয় বোঝাতে আমার অনেক বেশি সুবিধে হবে, কারণ এখানে কিছু মডেলস থাকে, এগুলো দিয়ে বোঝানো সুবিধে হবে। দাঁড়া, এটা ডাইজেস্টিভ সিস্টেম নয় তো। এটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম।
দেখ, এই ক্ষেত্রে আমরা এই ছবিটা একটু আগে দেখছিলাম, এই ধরনের ছবিটা দেখছিলাম, ঠিক আছে? এটা হচ্ছে জিভ, এই পুরোটাই হচ্ছে জিভ। জিভের সঙ্গে এটা হচ্ছে মাড়ি, এটা মাড়ি, ঠিক আছে? এবং মাড়ির সঙ্গে খেয়াল কর যে এরকম কিছু চ্যাপ্টা চ্যাপ্টা যেন কি সব জিনিস রয়েছে, এগুলো হচ্ছে গ্রন্থি, এগুলো আমাদের লালা গ্রন্থি। তো এইভাবে তৈরি হয়েছে আমাদের মুখ। আমরা একটা মুখের ক্রস সেকশন দেখছি, মানে ব্যবচ্ছেদ দেখছি। আর এই অংশটা, মানে এখন যে অংশটা দেখছি সব থেকে বড় করে, এটা হচ্ছে আমাদের নাক। এখান থেকে নাকের চিত্র এসছে। আর দেখ, এখান থেকে মুখের চিত্র এসেছে। তাহলে এই দুটো জিনিস এসে মাঝখানে জয়েন হয়েছে, নাক থেকে বা মুখ থেকে, উভয় জায়গা থেকে আমরা খেতে পারি। কিন্তু সাধারণত নাক থেকে কোথায় চলে যায়? এই পাইপটার মধ্যে চলে যায়। এই যে দেখ, এখানে একটা পাইপ আছে, এই যে বড় করলাম পাইপটা, এই পাইপটা চলে যায়। এই পাইপটা থেকে যায় হচ্ছে শ্বাসনালীতে। সুতরাং নাক থেকে যায় শ্বাসনালী, আর মুখ থেকে, মুখ থেকে চলে আসে কোথায়? গ্রাসনালী। দাদা এটাকে সোজা করে দিই। মুখ থেকে চলে আসে গ্রাসনালী। গ্রাসনালী বলতে এখন আমরা যেটা পড়ছি এইটা, এই অংশটা হচ্ছে গ্রাসনালী, ঠিক আছে? এই অংশটা হচ্ছে গ্রাসনালী, ইসোফেগাস যাকে বলা হচ্ছে। এই ইসোফেগাস আর ওপরের যে জিনিসটা, তার যে কানেকশনটা, এই কানেকশনটার নাম হচ্ছে গলবিল, ঠিক আছে? তাহলে গলবিল আমরা খেয়াল করে দেখলাম নাক থেকেও আসে, মুখ থেকেও আসে। গলবিলকে তিনটে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নাসা গলবিল বা ন্যাসোফ্যারিংস, একটা হচ্ছে মুখোগলবিল বা ওরোফ্যারিংস, আর একটা হচ্ছে ল্যারিঙ্গোফ্যারিংস। আচ্ছা, এবার ল্যারিঙ্গোফ্যারিংস ব্যাপারটা বোঝার আগে, ঠিক জিভ যেখানে শেষ হয়েছে, দেখ জিভের ওপর ছোট ছোট সাতকোরক আছে, আশা করি দেখতে পাচ্ছিস। জিভ যেখানে শেষ হয়েছে তার ঠিক তলায়, এখানে আঁকা বা লেখা যাবে না, ঠিক আছে? তার ঠিক তলায় এই অংশটা, জিভ যেখানে শেষ হয়েছে তার ঠিক তলার অংশটা, দেখ একটা চ্যাপ্টা প্লেটের মতো জিনিস আছে। এরকম করলে চ্যাপ্টা লাগছে, এই যে মাঝখানে যেটা আছে, গ্রাসনালীর ঠিক মাঝখানে, এই জিনিসটার নাম হচ্ছে হাইপোফ্যারিংস, ঠিক আছে? এই আহ, যে কি বলবো, মাঝখানে যে ডিভাইডারটা, এ কি করছে? আমাদের গ্রাসনালী থেকে শ্বাসনালীকে আলাদা করছে, ঠিক আছে? গ্রাসনালী থেকে শ্বাসনালীকে আলাদা করছে। আচ্ছা, এবার আমরা একটু লিখে নিই কি কি বললাম বেশ। ফ্যারিংস দিয়ে নাসাগলবিল, নাসাগলবিল, একটা হচ্ছে মুখগলবিল, আর একটা হচ্ছে স্বরগলবিল। গলবিলের কাজ কি বললাম? যে শ্বাসবায়ু আর খাদ্যকে সঠিক দিকে চালনা করা। শ্বাসবায়ুকে হচ্ছে ফুসফুসের দিকে বা ট্রাকিয়ার দিকে, আর খাবারকে ইসোফেগাস অর্থাৎ গলবিলের দিকে পাঠিয়ে দেওয়া, ঠিক আছে? গ্রাসনালীর দিকে পাঠিয়ে দেওয়া, ইসোফেগাস মানে গ্রাসনালী। এই অংশে, এই যে গলবিল অংশে থাকে হচ্ছে টনসিল। তারা শুনেছিস ছোটবেলায়, বা কারুর কারুর সমস্যা হয়েছে, টনসিল, গলার চারদিকে কিছু ছোট ছোট গ্রন্থি, যে গ্রন্থিগুলো ঠান্ডা লাগলে ফুলে যেত, তাকে বলা হয় টনসিল, এবং কারো কারো অপারেশনও করতে হয়েছে। এই টনসিল যে গ্রন্থিগুলো, তারা একটু বিশেষ গ্রন্থি। তার কারণ হলো কোনো গ্রন্থির গায়ে পেশি থাকে না, একমাত্র এই টনসিলের গায়ে পেশি থাকে। সেই পেশিগুলো রিং আকারে থাকে। তো এই কারণে একে বলা হয় ওয়াল ডেয়ার রিং, ওয়াল ডেয়ার রিং। এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে পেশি, টনসিলের বাইরে লেগে থাকা পেশি। হলো? আচ্ছা, এবার আমরা আসছি 3 নম্বর পয়েন্টে। স্যার, বল। বলছি ঠান্ডা লাগার সাথে টনসিলের কিভাবে সম্পর্ক হয়? টনসিলে ইনফেকশন হয়, টনসিলে ইনফেকশনকে ঠান্ডা লাগা বলে। গ্রাসনালী, অ্যাকচুয়ালি ঠান্ডা লাগা বলে কিছু হয় না। ঠান্ডা লাগা মানে হলো ব্যাকটেরিয়াল ইনফেকশন, একে আমরা ঠান্ডা লাগা বলি।
তো সেটা টনসিলে হলে টনসিলে, গলায় হলে গলায়, ফুসফুসে হলে সেখানেও হতে পারে। আচ্ছা, ইসোফেগাস বেশ বড় একটা অংশ। আহ এটা গলবিল থেকে তৈরি হয়েছে। চলে আসি সেই ডায়াগ্রামটায়। গলবিল থেকে তৈরি হয়েছে এবং স্টোমাক পর্যন্ত প্রায় রয়েছে। মাঝখানে দেখ, এই যে পাকস্থলী দিকে ঢুকছে, তার আগে যে অংশটা যেটা এখন সিলেক্ট করলাম, এটা হচ্ছে ইসোফেগাস বা গলবিল। ঠিক আছে, এটা হচ্ছে ইসোফেগাস বা গলবিল, যে অংশটা সিলেক্ট করা আছে এখন। তাহলে ওই ওপর থেকে তৈরি হয়েছে, আর তলায় এটা হচ্ছে স্টোমাক বা পাকস্থলী। সে পাকস্থলী পর্যন্ত গেছে, এটা হচ্ছে গলবিল। দেখ, একদম পরিষ্কার দেখা যাচ্ছে, পুরো পৌষ্টিকতন্ত্রটা একসাথে রয়েছে এখানে। এই সামনেটা হচ্ছে লিভার, এটা হচ্ছে লিভার। হ্যাঁ, এবার যদি তুই লিভারকে যদি সরিয়ে দিস, না সরালেও হবে, তলার দিকে দেখ এই যে ছোট্ট অংশটা পাতার মতো দেখতে, এটার নাম প্যানক্রিয়াস বা অগ্নাশয়। আর অগ্নাশয়ের পরে সামনের দিক থেকে যদি দেখিস, দেখ প্রচুর ছোট 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 এরকম কি সব যেন রয়েছে, নাড়ি ভুড়ির মতো দেখতে, কে বলা হয় ক্ষুদ্রান্ত। দেখ ওপরে লিখেই দিয়েছে স্মল ইন্টেস্টাইন। আর একটা মোটা জিনিস রয়েছে, দেখ এটা হচ্ছে, না এটা না, এই জিনিসটা, ঠিক আছে, এই জিনিসটা, এটা হচ্ছে বৃহদান্ত বা লার্জ ইন্টেস্টাইন। এগুলো হাইট করে করে দেখালে আরো ভালো লাগবে দেখতে, দাঁড়া একটা একটা করে দেখাই, আইসোলেশন করে করে। প্রথমে দেখাই হচ্ছে লিভার। এটা হচ্ছে লিভার। লিভারে দেখ দুটো খণ্ড আছে, একটা ডান খণ্ড যেটা বড় এখন তোদের সামনে যেটা আছে, আর একটা বাম খণ্ড যেটা ছোট। এবার লিভারকে যদি উল্টে নিস, তাহলে দেখবি এর মধ্যে প্রচুর ছিদ্র আছে। ছিদ্রগুলো কেন আছে? এখানে গল ব্লাডার আছে। ঠিক আছে, গল ব্লাডার। তো আমরা লিভারকে যদি হাইট করি, তাহলে আমরা গল ব্লাডার দেখতে পাবো। কি করে দেখবো? দেখ, এই সবুজ রঙের একটা জিনিস আছে, এটা হচ্ছে গল ব্লাডার। ঠিক আছে, এই সবুজ জিনিসটা, তার সঙ্গে কিছু পাইপ আছে, এর নাম হচ্ছে গল ব্লাডার। তো এই গল ব্লাডার থেকে দেখ এরকম একটা কানেকশন এসছে, কোথায় এসছে? পাকস্থলী বলছি, প্যানক্রিয়াস অর্থাৎ ক্ষুদ্রান্তে একটা কানেকশন এসছে। লিভার দিয়ে প্রথমে গল ব্লাডারে যে তোর এটা থাকে, গল ব্লাডারে কি থাকে, পিত্তথলি বলে, তাহলে পিত্ত, এর মধ্যে পিত্ত তৈরি হয় গল ব্লাডারে, সেটা প্রথমে লিভারে গিয়ে জমা হয়। এবং লিভার থেকে সেই জিনিসটা চলে আসে পৌষ্টিকতন্ত্রে। এসে এই যে এখানে দেখ, আমরা প্যানক্রিয়াসটাকে যদি হাইড করে দিই, তাহলে বুঝতে পারবি এইখানটা কি মিশেছে। দেখ, এই গল ব্লাডার থেকে সবুজ নালীটা, আর প্যানক্রিয়াসটাকে তো তুলে দিয়েছি, ওখান থেকে সাদা নালীটা এসে মিশেছে, এটা ক্ষুদ্রান্ত। এই অংশটা হচ্ছে ক্ষুদ্রান্ত। দেখ, ডিওডিনাম বলা হচ্ছে ক্ষুদ্রান্তের প্রথম অংশের নাম, ডিওডিনাম, যেটা সি আকৃতির হয়। দেখ, সি আকৃতির দেখতে এটা, এখানে গিয়ে মিশেছে। তো এখান থেকে হচ্ছে আমাদের পিত্ত লবণটা চলে আসে। বা যাদের গল ব্লাডারে স্টোন হয়, তাদের এই গল ব্লাডার বাদ দিয়ে দিতে হয়। এবার তখন কি হয় না হয় আমরা একটু পরে বলছি। ঠিক আছে, আমি একটু অ্যানাটমিটা বলে দিলাম। আর এই হচ্ছে আমাদের স্টোমাক। স্টোমাককে যদি আমরা আইসোলেট করি, তাহলে এরকম ধরনের দেখতে, যে আকৃতি দেখতে, দেখ খানিকটা জে এর মতো দেখতে, তাই না? যে আকৃতি দেখতে, এটা হচ্ছে স্টোমাক। তাহলে গ্রাসনালী হয়ে গেল। গ্রাসনালীর পর আমরা আসছি স্টোমাক, যেটা এখন দেখছি সেটাই পড়বো এবার। বাংলায় কি বলে? পাকস্থলী। পাকস্থলী কথাটার মধ্যে দুটো কথা লুকিয়ে আছে, ইংলিশে হচ্ছে স্টোমাক। এক হচ্ছে পাক, প্রথম কথাটা হচ্ছে পাক। পাক মানে পরিপাক। এখানে সব থেকে বেশি পরিমাণ পরিপাক হয়, সেই জন্য এই পরিপাক থেকে পাকস্থলীর পাক কথাটা এসছে। স্থলী কথাটা এসছে থলি থেকে। তাহলে এটা আমরা একটু আগেই দেখেছি জিনিসটা, গড়নটা কেমন, যদি পাশে একটু আঁকি, তাহলে গড়নটা হচ্ছে এরকম একটা, ওপরে একটা এ আছে, সেখান থেকে এরকম নেমে খানিকটা যে আকৃতি হয়ে তলার দিকটা একটু বড়, এইরকম দেখতে। এটা হচ্ছে পাকস্থলী, যেহেতু থলি আকৃতি, মাঝখানটা অনেক বড়, সেজন্য থলি আকৃতি। এখানে মনে রাখ, এই ওপরের যে অংশটা সেটা গ্রাসনালী বা ইসোফেগাসের সাথে যুক্ত ছিল, আর তলার যে অংশটা এটা ক্ষুদ্রান্তের সাথে যুক্ত হবে। ওপরের যে অংশটা, এটাকে আমরা বলি, এই যে ছিদ্রটা রয়েছে, আহ এই ছিদ্র অংশটাকে আমরা বলছি যে কার্ডিয়াক পার্ট। তার কারণ হচ্ছে ওই অংশটার আশেপাশে হৃৎপিণ্ড আছে। আর একটা হচ্ছে তলার অংশ, যেখানে লিভার আছে, সেটাকে আমরা বলছি পাইলোরিক পার্ট।
এগুলোর বাংলা হয় না, কার্ডিয়াক পার্ট এবং পাইলোরিক পার্ট। কার্ডিয়াক পার্টে একটা ভ্যালভ আছে ভেতর দিকে, ভ্যালভ মানে কপাটিকা আছে এরম ভাবে। এই কপাটিকাটার নাম হচ্ছে কার্ডিয়াক কপাটিকা বা কার্ডিয়াক ভ্যালভ। যারা বাংলায় লিখছি সেটা লিখবি কপাটিকা, কিন্তু কার্ডিয়াকটা কার্ডিয়াক হবে। আর একইভাবে পাইলোরিক অংশে চলে আয়, তলার অংশটা এইভাবে, পাইলোরিক ভ্যালভ। বাংলায় যারা লিখবি পাইলোরিক কপাটিকা। আচ্ছা, পাকস্থলীর এই যে দুটো অংশ হয়ে গেল, তোরা জানিস যে আমাদের অনেক সময় বুকে গ্যাস থেকে বিভিন্ন রকম পেন হয়। ঠিক আছে, অনেকে বুঝতে পারে না যে সেটা হার্ট অ্যাটাক নাকি সেটা গ্যাস থেকে হচ্ছে। তো এটার কারণ হলো, যেহেতু এই কার্ডিয়াক পার্টে এবং পাইলোরিক পার্টে দুটো ভ্যালভ আছে, যখন আমরা কিছু খাই তখন এই ভ্যালভ দুটো বন্ধ হয়ে যায়। এরপর কি হয়, এই যে সাইড গুলো, এই সাইড গুলোতে না এরকম উঁচু উঁচু জিনিস আছে ভেতর দিকে। এই উঁচু উঁচু জিনিসগুলোকে বলা হয় ভিল্লি, বা বাংলায় ভিল্লি বা ভিলাই। এবি নাইনের বই লেখা আছে ভিল্লি বা ভিলাই। এই ভিল্লির ভেতরের যে সারফেস সেটা দেখ বড়, অর্থাৎ এই যে জিনিসটাকে আমরা কুচকে কুচকে রেখেছি, এটাকে যদি আমরা স্ট্রেস করতাম তাহলে অনেক বড় হতো, তাই না? তো ভিতরের সারফেসটা বড়, ভিতরের আয়তনটাকে বড় করা হয়েছে। কেন বড় করা হয়েছে? যত আয়তন বড় হবে তত এখানে কোষের সংখ্যা বাড়বে। মনে করছি রেড কালারের এগুলো হচ্ছে এক একটা কোষ। ঠিক আছে, এগুলো হচ্ছে এক একটা কোষ। তাহলে যত কোষের সংখ্যা বাড়বে তত কি হবে, এই কোষগুলো থেকে বিভিন্ন ক্ষরণকারী বস্তুরও পরিমাণ বাড়বে। তাহলে এই কোষগুলো থেকে কি কি ক্ষরিত হতে পারে? ফার্স্ট ক্ষরিত হতে পারে HCl, সেকেন্ড ক্ষরিত হতে পারে উৎসেচক, ঠিক আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, উৎসেচক, এই সমস্ত জিনিস এখানে ক্ষরিত হতে পারে। তাহলে যত জিনিস ক্ষরিত হবে তত কি হবে, ভালো ডাইজেশন হবে, ভালো পরিপাক হবে। এই সেল কি করে, বড় খাবারকে ছোট ছোট অংশে ভাগ করে দেয়। উৎসেচক কি করে, খাবারগুলোকে আরো ছোট অংশে ভাগ করে দেয়। তাহলে তুই যখন কোনো কিছু খেলি, মনে কর আজকে দুপুরবেলা যখন ভাত খেয়েছিস, সেই ভাতটা খাবার পর তোর কার্ডিয়াক এবং পাইলোরিক ভ্যালভ বন্ধ হয়ে গেছে। তারপর কি হয়েছে, তারপর এই জিনিসগুলো ক্ষরিত হয়েছে। কিন্তু ক্ষরিত হওয়ার পর মেশানো দরকার, খাবারের সঙ্গে এই দুটো জিনিস ভালো করে মেশানো দরকার। সেই জন্য যখন গ্রাসনালী থেকে খাবার নামে বা পাকস্থলী থেকে খাবার নামে, তখন একটা ঘটনা হয়। সেই ঘটনাটাকে আমরা বলি ক্রমসংকোচন, বা ইংলিশে আমরা বলি পেরিস্টলসিস। এই ঘটনাটা কি, আর এটা কেনই বা ঘটে? এই ঘটনাটা হলো, যদি ধরে নি গ্রাসনালী একটা টিউব, ঠিক আছে, একটা টিউব নর্মাল এরকম একটা, মনে কর এরকম একটা টিউব, ঠিক আছে। এবার তুই খেয়েছিস, তার মানে এই টিউবটার মধ্যে খাবারটা প্রবেশ করেছে, এটা ধর খাবার, ঠিক আছে, এটা খাবার। এবার এই গ্রাসনালীর গায়ে নাকি এরকম গোল গোল রিং এর মতো পেশি আছে, ঠিক আছে, এমন ধরনের পেশি আছে। ওপরের পেশিগুলো কি হয়, সংকোচন হয়, আর তলার পেশিগুলো প্রসারণ হয়। তাহলে ওপরের পেশি সংকোচন আর তলার পেশি প্রসারণের মাধ্যমে খাবারটা আস্তে আস্তে তলার দিকে নামে, তাই না? যেরকম ভাব টুথপেস্টের মুখে তুই ক্যাপটা খুলে দিয়েছিস, দিয়ে পিছন দিক থেকে তুই কি করছিস, চাপ দিচ্ছিস, তাহলে কি হচ্ছে, টুথপেস্টটা মুখ দিয়ে বেরিয়ে যাবে। ঠিক এখানেও সেরকম, ওপরের পেশিগুলো সংকোচন হচ্ছে, তলার পেশিগুলো প্রসারণ হচ্ছে। রিং এর মতো গোল গোল পেশি, চুড়ির মতো গোল গোল পেশি, সেগুলো আস্তে আস্তে সংকোচন হচ্ছে ওপর দিকে, তলার দিকে প্রসারণ হচ্ছে। তাহলে যত বেশি প্রসারণ হবে তত কি হবে, তলার দিকে খাবারটা নেমে আসবে। এই একই পদ্ধতিতে, ক্রমসংকোচন পদ্ধতিতে, গ্রাসনালী দিয়ে খাবারটা নেমে আসে পাকস্থলীতে। এবং পাকস্থলীটাকে মনে কর যে দুটো মুখ বন্ধ করে তুই যদি বারবার ক্রমসংকোচন করিস, তাহলে এই HCl উৎসেচক যা যা আছে, ঠিক আছে, এই যা যা আছে এগুলো খাদ্যের সঙ্গে মিশে যাবে, খাদ্যের সঙ্গে এগুলো মিশে যাবে, ঠিক আছে, এরকম ভাবে তুই যদি ক্রমসংকোচন ক্রমাগত করিস মিশে যাবে। আচ্ছা, এই যে মাঝখানে যে ফাঁকা জায়গাটায় ক্রমসংকোচন হয়, একে বলা হয় ফান্ডাস বা বডি।
তাহলে একটা পাকস্থলী তিনটে পার্ট: কার্ডিয়াক পার্ট, ফান্ডাস বা বডি, আর হচ্ছে পাইলোরিক পার্ট। ঠিক আছে, এই তিনটে পার্টে আমরা ভাগ করে নিই। পাকস্থলী মোটামুটি পড়লাম বা বুঝলাম, এই হলো পাকস্থলী। আচ্ছা, পাকস্থলীর পরে আহ পাকস্থলীর পরে আমরা কি পড়বো? পাকস্থলীর পরে আচ্ছা, আর একটা জিনিস পাকস্থলীতে পড়ার আছে। সেটা হলো পাকস্থলীর একটা দিকে দেখ একটা খাঁজ আছে, এই যে। অন্য দিকটা কেমন? অন্য দিকটা ফোলা, তাই না? ফোলা দিকটাকে আমরা বলি গ্রেটার কার্ভেচার। গ্রেটার কার্ভেচার। আর এই যে দিকটা খাঁজ আছে এটাকে আমরা বলি লেসার কার্ভেচার। গ্রেটার কার্ভেচার এবং লেসার কার্ভেচার। শেষ। চলো, পাকস্থলী শেষ। এবার আমরা 5 নম্বর পয়েন্ট পড়বো। 5 নম্বর পয়েন্ট হচ্ছে ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তকে বলা হয় স্মল ইন্টেস্টাইন। আমরা একটু ওই ছবিটায় চলে যাই। বল, তোর কিছু বলবি? তুই একটা মাইক অন করেছিস, বল। লুৎফা, তাই মিউট করলাম তোকে। কিছু বলার হলে মাইক অন করিস, হ্যাঁ? নয়তো ক্যামেরা শব্দ হচ্ছে। আচ্ছা, কি বলছিলাম? ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্ত। শুধু ক্ষুদ্রান্তটাকে যদি আমরা আলাদা করি, করা যাবে? দাঁড়া একটু দেখি, হ্যাঁ, কিভাবে দেখানো যায় একটু দেখছি, দাঁড়া। হুম, এই যে দেখছিস বিরাট বড় একটা পাইপ, এই টোটাল পাইপটা হচ্ছে ক্ষুদ্রান্ত। ঠিক আছে, এত বড় একটা পাইপ এরকম ভাবে আমাদের পেটের মধ্যে থাকে। যে পাইপটা শুরু হয়েছে এই এখান দিয়ে, এই ওপরটা দিয়ে, হ্যাঁ, এই জায়গাটা দিয়ে শুরু হয়েছে, আর শেষ হয়েছে দেখ এই 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 ছোট্ট অংশটা দিয়ে। এই যে বাঁ দিকে ছোট্ট অংশটা, এইখানটা দিয়ে শেষ হয়েছে। ঠিক আছে, এবার এই পাইপটার বিভিন্ন নাম আছে বিভিন্ন অংশের। একদম শুরুর অংশটা, যে সি শেপ অংশ, এটার নাম হচ্ছে ডিওডিনাম। এটা সব থেকে ছোট অংশ, সি আকৃতি, দেখ এটা উল্টানো সি এর মতো। তারপরে সব থেকে বড় অংশ, এটার নাম হচ্ছে জেজুনাম। না, এটা জেজুনাম না, এটা ইলিয়াম দেখাচ্ছে। এটা ইলিয়াম, জেজুনাম দেখাচ্ছে না তো। জেজুনাম এখানে দেখাচ্ছে না, এখানে ডিওডিনামটাই শুধু দেখিয়েছে। ঠিক আছে, আমরা লিখে রাখি তাহলে। রয়েছে, তো ক্ষুদ্রান্তে সব থেকে ফার্স্ট অংশ, যার নাম হচ্ছে ডিওডিনাম। ডিওডিনাম, সেটা কেমন দেখতে? সেটা হচ্ছে সি আকৃতির। এরপর হচ্ছে জেজুনাম। স্যার ছবি ক্লিয়ার আসছে না। ছবি ক্লিয়ার আসছে না? তাহলে ইন্টারনেটের জন্য একবার লেফট হয়ে জয়েন হ। জেজুনাম। আর হচ্ছে ইলিয়াম। আর হচ্ছে ইলিয়াম। আচ্ছা, এখানে ডিওডিনাম হচ্ছে মাত্র 25 সেন্টিমিটার। জেজুনাম এটা হচ্ছে 2.5 মিটার।
আর ইলিয়াম এটা হচ্ছে 3.5 মিটার। তিনটে অংশের দৈর্ঘ্য মনে রাখিস তাহলেই হবে। আর তোরা একটু আগেই দেখছিলিস যে এই ডিওডিনাম জেজুনাম ইলিয়ামের বাইরে একটা পর্দার মতো একটা জিনিস ছিল, আমি একটু আগে হটালাম। ওই যে পর্দাটা ছিল ওর নাম হচ্ছে মেসেন্ট্রি পর্দা। ঠিক আছে, এই তিনটেকেই কভার করে থাকে বা সামনের দিক থেকে আবরণ দিয়ে থাকে, সেটা হচ্ছে মেসেন্ট্রি পর্দা। ক্ষুদ্রান্তের গায়ে কিছু রিং দেখতে পাওয়া যায়, একে আমরা বলি কর্ক রিং। ক্ষুদ্রান্ত হলো, এবার হচ্ছে বৃহদান্ত। একে আমরা বলি লার্জ ইন্টেস্টাইন। ঠিক আছে, লার্জ ইন্টেস্টাইন। এটা দেখতে কেমন, আমি একটু এঁকে দিই তারপর ওখানে গিয়ে দেখাচ্ছি। আচ্ছা, এই যে জায়গাটা দিয়ে শুরু হয়েছে এটা হচ্ছে ক্ষুদ্রান্তের শেষ অর্থাৎ ইলিয়াম। এই যে অংশটা এটার নাম হচ্ছে অ্যাপেন্ডিক্স। ঠিক আছে, অ্যাপেন্ডিক্স। এরপর দেখি ওপর দিকে উঠছে, এটাকে বলা হচ্ছে অ্যাসেন্ডিং কোলন। তারপর দেখ এইদিকে খাবারটা যাচ্ছে, একে বলা হচ্ছে ট্রান্সভার্স কোলন। তারপর দেখ খাবারটা তলার দিকে নামছে, একে বলছে ডিসেন্ডিং কোলন। এরপর দেখ খাবারটা এরকম বেঁকছে, একটা টার্নিং পয়েন্ট আছে, একে বলছে সিগময়েড কোলন। তারপর দেখ এরকম তলার দিকে নামছে, এই অংশটাকে বলা হচ্ছে রেকটাম। তারপরে দেখ এই ছিদ্রটা এটাকে হচ্ছে অ্যানাস বা পায়ু ছিদ্র। রেকটাম মানে মলাশয়, অ্যাসেন্ডিং কোলন মানে ওপর দিকে যে কোলনটা উঠছে, ট্রান্সভার্স মানে পাশাপাশি যে কোলনটা যাচ্ছে, ডিসেন্ডিং মানে তলার দিকে যে কোলনটা যাচ্ছে, সিগময়েড মানে কোলনটা যেখানে একটা বেন্টিং হচ্ছে, বেঁকছে। তারপর হচ্ছে রেকটাম। রেকটাম মানে হচ্ছে মলাশয়, অ্যানাস মানে হচ্ছে পায়ুছিদ্র। এই ক্ষেত্রে খুব ইন্টারেস্টিং জিনিস হলো অ্যাপেন্ডিক্স, যেটা সম্বন্ধে তোরা জানিস যে এটা আমাদের নিষ্ক্রিয় অঙ্গ। হলো, এবার এটা আমরা ওখানে দেখি। দেখ, যে জিনিসটা আমরা আঁকলাম সেটাই এখানে রয়েছে। বুঝতেই পারছিস যে এটা হচ্ছে অ্যাপেন্ডিক্স, যেটা এখন দেখ ভার্মিফয়েড অ্যাপেন্ডিক্স, সাদা হয়ে গেছে, পিন পিন করা আছে ওই পয়েন্টটা, অ্যাপেন্ডিক্স। একটু পিছন দিকে ঘোরালেই বুঝতে পারবি ক্ষুদ্রান্তটা কোথায় এসে যুক্ত হয়েছে, তাই না? এই যে দেখা যাচ্ছে ছিদ্রটা, এই ছিদ্রটা হচ্ছে ক্ষুদ্রান্ত যুক্ত হয়েছে এই জায়গাটা। তারপরে যদি আমরা দেখি যে যেটা ওপরে উঠছে এটা হচ্ছে অ্যাসেন্ডিং কোলন, এটা হচ্ছে ট্রান্সভার্স কোলন, এটা হচ্ছে ডিসেন্ডিং কোলন। নেক্সট দেখ এখানে একটা বেন্টিং হয়েছে, এই যে বেঁকেছে, এটা হচ্ছে সিগময়েড কোলন। তারপরে যদি আমরা দেখি এটা হচ্ছে রেকটাম, এবং একদম তলার দিকে যে এটা হচ্ছে আহ এই অংশটা, তলার যে অংশটা যেটা এখানে পেকটিন বলছে, এই অংশটা কিছুই না, এটা হচ্ছে আমাদের পায়ুছিদ্র। পিনটা যদি আমরা তুলে দিই তাহলে দেখবো যে পায়ুছিদ্রের এখানে একটু বড় করে যদি দেখি তাহলে দেখবো পায়ুছিদ্রের এখানে ভেতরে একটা দাগ আছে, বাইরে একটা দাগ আছে। ভেতরে এই তার মাঝখানে দেখ কিছু সরু সরু উঁচু 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 জিনিস আছে, এগুলো হচ্ছে মিউকাস গ্রন্থি। ঠিক একদম বোঝা যাচ্ছে, এই যে এই যে এটা হচ্ছে মিউকাস গ্রন্থি, সব থেকে বড় করেছি, আর বড় করার দরকার হবে না। এগুলো হচ্ছে মিউকাস গ্রন্থি। তো যখন পায়ুছিদ্র দিয়ে মল পাস করে তখন এই মিউকাস গ্রন্থি থেকে মিউকাস ক্ষরণ হয়, এবং সেটার মাধ্যমে
মলটা আর কি সুইফটলি আর কি বাইরে। ঠিক আছে, হলো। তাহলে আমরা বৃহদন্তের পার্ট গুলো জানলাম, কোনটার কি নাম জানলাম। কিন্তু আমাকে যদি বলা হয় যে বৃহদন্ত কি কি নিয়ে তৈরি, তাহলে আমরা লিখবো বৃহদন্ত সিকাম, যেটা এখন পরিবর্তিত হয়ে কি হয়েছে, অ্যাপেন্ডিক্স হয়েছে। এবং কোলন, যেটা 4 রকম ভাগ আছে। এবং হচ্ছে মলাশয় ও পায়ুছিদ্র, এই পার্ট গুলো নিয়ে আমার কি হয়েছে, বৃহদান্ত তৈরি হয়েছে। ক্লিয়ার? বৃহদান্তর পর আমাদের কিন্তু এই টোটাল যে সিস্টেমটা শেষ হয়ে গেল। তার মানে আমরা কি পড়লাম, পরিপাক নালী পড়লাম। এবার আমরা চলে আসবো কিসে, এবার আমরা চলে আসবো পরিপাক গ্রন্থিতে। পরিপাক গ্রন্থির মধ্যে, পরিপাক গ্রন্থির মধ্যে আমরা আগে গ্রন্থির নামগুলো জানবো, কি কি গ্রন্থি আছে। সবার শুরুতে যে গ্রন্থি থাকে তাকে আমরা বলি লালা গ্রন্থি। এটা খুব ছোট অংশ, কিন্তু এত বড় নয়, এতক্ষণ ধরে যেরকম পড়লাম এত কিছু নেই এখানে। লালা গ্রন্থি আছে। নেক্সট আছে লালা গ্রন্থির পরে, সেটা হচ্ছে লিভার বা যকৃৎ। ঠিক আছে। যকৃতের পর আছে অগ্নাশয়। অগ্নাশয়ের পর 3 নম্বর অগ্নাশয় তো, অগ্নাশয়ের পর হচ্ছে পাক গ্রন্থি। পাক গ্রন্থির পর হচ্ছে আন্ত্রিক গ্রন্থি। ঠিক আছে, আন্ত্রিক গ্রন্থি। আচ্ছা, এই কটা দিয়ে আমাদের শেষ। এবার দেখ, এখান থেকে আমি তোদের কিছু ইনফরমেশন দেবো আর দুটো পিডিএফ, তোরা একটু চেক করে নিবি। যে একটা হচ্ছে ডাইজেস্টিভ হরমোন, একটু লিখে রাখ খাতায়, ডাইজেস্টিভ হরমোন আর ডাইজেস্টিভ এনজাইম। এই দুটো পিডিএফ তোরা ড্রাইভে আছে কিনা দেখে নিবি। ঠিক এই নামই থাকবে, ইংলিশে থাকবে, ডাইজেস্টিভ হরমোন আর ডাইজেস্টিভ এনজাইম। ওই পিডিএফটা মুখস্থ করতে হবে। ঠিক আছে, তো ওটা একটু দেখে নিবি যে ওই দুটো আছে কিনা। যদি না থাকে আমাকে একটু বলবি, আমি পাঠিয়ে দেবো। কি থাকবে সেখানে আগে বলে দিই, তারপর আমরা এগুলো আসছি। সেখানে থাকবে উৎসেচকের নাম, সেই উৎসেচকটা কোন উৎস থেকে বের হয়, কোন সাবস্ট্রেটের উপর বিক্রিয়া করে, এবং বিক্রিয়ার ফলে কি তৈরি করে। যেমন একটা খুব সহজ মানে দিয়ে বলি তোদের, যে ধর একটা উৎসেচকের নাম হচ্ছে টায়ালিন বা স্যালিভারি অ্যামাইলেজ। ঠিক আছে, টায়ালিন বা স্যালিভারি অ্যামাইলেজ। যে উৎসেচকটা বেরোয় হচ্ছে আমাদের মুখ থেকে, মানে লালা গ্রন্থি থেকে। হলো, লালা গ্রন্থি থেকে বেরোয়। সে কি করে, সিদ্ধ শ্বেতসারকে মল্টোজে পরিণত করে। এইরকম ধরনের একটা ছক থাকবে। তার মধ্যে তোরা 3 রকম উৎসেচক পাবি, 3 রকম উৎসেচক পাবি। এই 3 রকমই পড়বি, এর বাইরে কিছু যদি থাকেও সেটা পড়ার দরকার নেই। একটা পাবি অ্যামাইলোলাইটিক, মানে এরা শর্করা ভঙ্গক। এরপর পাবি প্রোটিওলাইটিক, মানে প্রোটিন ভঙ্গক। আর লাইপোলাইটিক, লাইপোলাইটিক মানে ফ্যাট ভঙ্গক বা লিপিড ভঙ্গক। শুধু এইগুলো পড়বি, আর কিচ্ছু পড়বি না। অনেক কিছু থাকতে পারে, নিউক্লিক অ্যাসিড ভঙ্গক এরকম থাকতে পারে, সেগুলো পড়বি না। কি কি পড়বি বল? অ্যামাইলোলাইটিক, প্রোটিওলাইটিক, লাইপোলাইটিক। ঠিক আছে, এই 3টে জিনিসই পড়বি, এর বাইরে কিছু পড়ার দরকার নেই। ক্লিয়ার? আচ্ছা, এবার বলি লালা গ্রন্থি 3 রকম হয়। একটা হচ্ছে প্যারোটিড গ্রন্থি, সাব
লিঙ্গুয়াল গ্রন্থি, সাবম্যান্ডিবুলার গ্রন্থি। প্যারোটিড গ্রন্থি থাকে কানের তলায়, সাবলিঙ্গুয়াল থাকে জিভের তলায়, এবং চোয়ালের দুই পাশে থাকে সাবম্যান্ডিবুলার গ্রন্থি। ঠিক আছে। যকৃতের সঙ্গে আর একটা জিনিস থাকে, যার নাম কি বললাম, গল ব্লাডার বা পিত্তথলি। পিত্তাশয়, পিত্তথলি নয়, পিত্তাশয়। আচ্ছা, এবার দেখ, আমরা একটু আগেই দেখেছি যে পাকস্থলী থেকে এইচসিএল ক্ষরণ হয়েছে। এইচসিএল কি করে? খাবারকে অ্যাসিড করে দেয়, তাহলে আমাদের শরীরের মধ্যে দিয়ে অ্যাসিড প্রবাহ হবে, তাতে সমস্যা হবে। সেই জন্য পিত্তথলি থেকে কি হয়, পিত্ত লবণ তৈরি হয়। পিত্ত লবণ, যেটা আসলে ক্ষারীয় প্রকৃতির। তাহলে অ্যাসিডের সঙ্গে ক্ষারের বিক্রিয়ায় আবার ওটা নর্মাল হয়ে যায়, মানে প্রশম হয়ে যায়। এই জন্য এটা তৈরি হয়। অগ্ন্যাশয়তে তো তোরা জানিস মিশ্র গ্রন্থি বলে। তার কারণ হলো এখানে ইনসুলিন, গ্লুকাগন, এই সমস্ত হরমোনও যেমন বের হয়, একই সঙ্গে আবার কি কি বের হয় না, প্যানক্রিয়াটিক বিভিন্ন রকমের উৎসেচক। এই জন্য এটা দরকার। এবার তোদের যেটা জানার মানে কথা নয়, সেটা হচ্ছে পাক গ্রন্থি কি আর আন্ত্রিক গ্রন্থি কি। প্রথমে আমরা আসছি পাক গ্রন্থিতে। ঠিক আছে। পাক গ্রন্থির মধ্যে তোরা দুটো কোষে, তিনটে কোষের নাম লেখ। এক হচ্ছে মিউকাস কোষ। মিউকাস কোষের কাজ হচ্ছে খাদ্যকে স্লিপারি করা, যাতে খাদ্য ওই নলের মধ্যে দিয়ে ভালো করে যেতে পারে। সেটা হচ্ছে মিউকাস কোষ। দুই লেখ পেপটিক কোষ। এই পেপটিক কোষের কাজ হচ্ছে পেপসিনোজেন ক্ষরণ করা। আর তিন লেখ অক্সেন্টিক বা প্যারাইটাল কোষ। অক্সেন্টিক বা প্যারাইটাল কোষের কাজ হচ্ছে এইচসিএল এবং পরিপাক এবং পাকস্থলীর যে সমস্ত হরমোন, সরি হরমোন বলছি কেন, উৎসেচক, সেগুলো ক্ষরণ করা, মূলত এইচসিএল। ঠিক আছে, মূলত এইচসিএল, অক্সেন্টিক বা প্যারাইটাল কোষ। কোষটা লেখা হয়নি, ব্যাস। এই তিনটে জানলে হয়ে যাবে। মিউকাস কোষের কি বললাম, মিউকাস ক্ষরণ করা, মানে ওই একটা স্লিপারি জিনিস, যাতে করে খাবারটা আর কি ওই নালীর মধ্যে দিয়ে সহজে যেতে পারে। পেপটিক কোষের কাজ হচ্ছে পেপসিনোজেন, যেটা এক প্রকার উৎসেচক। অক্সেন্টিক কোষ কি, যেটা হচ্ছে এইচসিএল ক্ষরণ করে। আচ্ছা, এবার হচ্ছে আন্ত্রিক গ্রন্থি। পাক গ্রন্থি মানে পাকস্থলীর গ্রন্থি। ঠিক আছে। আন্ত্রিক গ্রন্থি মানে ক্ষুদ্রান্ত বা বৃহদান্তের গ্রন্থি। এগুলো কি কি? এগুলো হচ্ছে, ফার্স্ট হচ্ছে ক্রিপ্টস অফ লিভার কোন। ক্রিপ্টস অফ লিভার কোন, এই যে জিনিসটা, এটা একটা বড় গ্রন্থি, নালীযুক্ত গ্রন্থি, এবং এর মধ্যে প্রচুর পরিমাণ মিউকাস ক্ষরণকারী কোষ আছে, যে কোষগুলোর নাম হচ্ছে গোবলেট কোষ। একটু নামটা অন্যরকম জানি। গোবলেট কোষ কি করে? এরা মিউকাস ক্ষরণ করে, মিউকাস ক্ষরণ করে। দু নম্বর হচ্ছে প্যানেট কোষ। প্যানেট কোষের কাজ হচ্ছে, এরা ডিওডিনামে থাকে, এবং এরা কি করে, জীবাণুনাশক। ঠিক আছে, এটা জীবাণুনাশক।
আর লাস্ট হচ্ছে আর্জেন্টাফিন কোষ। আর্জেন্টাফিন কোষ, এই আর্জেন্টাফিন কোষের কাজ হচ্ছে সিক্রিটিন বলে একটি হরমোন তৈরি করা। সিক্রেটিন নামক হরমোন তৈরি করা, এটা একটা পরিপাক হরমোন। এ হচ্ছে আহ কি করে, পরিপাককে হচ্ছে ত্বরান্বিত করে। ও আর একটা জিনিস লেখা বাকি 4 নম্বরে, ব্রুনার গ্রন্থি। ব্রুনার গ্রন্থি, ঠিক আছে। ব্রুনার গ্রন্থির কাজ হলো মিউকাস ক্ষরণ করা। তাহলে দেখ 2 নম্বরের প্রশ্নের জন্য তোরা মিউকাস ক্ষরণকারী 2-3টে অপশন এখান থেকে পেয়ে যাচ্ছিস। মিউকাস কোষ আছে, গোবলেট কোষ আছে, ব্রুনার গ্রন্থি আছে। স্যার লাস্টেরটা কি লিখেছেন? ব্রুনার, বয়রা ফেলা হর্ষ, মধ্যে নয়াকার র, ব্রুনার গ্রন্থি। হলো। আচ্ছা, আমরা কি কি পড়লাম তাহলে? ও, এখানে কেন চলে এলাম? আমরা পরিপাক গ্রন্থি পড়লাম, পরিপাক নালী পড়লাম, এবার পরিপাক পদ্ধতি। আচ্ছা, পরিপাক পদ্ধতি, শোষণের স্থান, শোষণ পদ্ধতি, এই 3টে আমরা একসঙ্গে পড়বো। ঠিক আছে, মানে টপিক হয়তো আলাদা আলাদা রয়েছে, কিন্তু এই 3টেকে আমরা একসঙ্গে পড়বো। এটা, এটা, এটা। পরিপাক পদ্ধতি, প্রথমে একটু বলে দিই পরিপাক পদ্ধতি ব্যাপারটা নিয়ে। পরিপাক পদ্ধতি, এখানে আমরা একটা পিডিএফ দেবো, 2 রকম পিডিএফ দেবো, বলে দিচ্ছি। এটা মুখস্থ করার জিনিস বলে আমি এখানে এ করছি না। আর যদি দোয়া থাকে তাহলে তো খুবই ভালো কথা। পিডিএফ গুলো থাকবে এরকম ধরনের। পরিপাক উৎসেচক আর পরিপাক হরমোন। তো পরিপাক উৎসেচক আর পরিপাক হরমোনের মধ্যে কি কি থাকবে? প্রথমে থাকবে পরিপাক উৎসেচকটা বলছি, এখানে থাকবে আহ উৎসেচকের নাম। নেক্সট থাকবে কোথা থেকে ক্ষরণ হচ্ছে বা উৎস কোথায়। নেক্সট হচ্ছে কোন সাবস্ট্রেটের ওপর কাজ করছে, সেই সাবস্ট্রেটের নাম। আর আরেকটা হচ্ছে লাস্ট হচ্ছে কি তৈরি করছে, প্রোডাক্ট। প্রোডাক্টের নাম। ঠিক আছে, আমি আবারও বলছি, এখানে 3 রকম উৎসেচকই তোরা পড়বি, অ্যামাইলোলাইটিক, প্রোটিওলাইটিক এবং লাইপোলাইটিক। এছাড়া আরো অনেক কিছু থাকতে পারে, সেগুলো পড়ার দরকার নেই। হরমোনের ক্ষেত্রে থাকবে হরমোনের নাম, উৎস এবং কাজ। আচ্ছা, এইখানে আমি কোনো সাজেশন করতে পারবো না এই পার্টটাতে এখানে। এবং আমি এটাও বলে দিচ্ছি যে এই হরমোন থেকে কিন্তু প্রশ্ন কম দেবে, উৎসেচক থেকে প্রশ্ন বেশি দেবে। মানে ধরে নিতে পারিস যে আমাদের জিএনএম পরীক্ষাতে একটা প্রশ্ন উৎসেচক থেকে থাকবে, আর হরমোন থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 1/4%। একটা প্রশ্ন আসার সম্ভাবনা 1/4%, অনেক কম। তো কেউ যদি চাস, হরমোন যদি না পড়তে চাস না পড়বি, কিন্তু উৎসেচক তোকে পড়তেই হবে। ঠিক আছে, এখানেই পদ্ধতিটা পুরোপুরি বর্ণনা করা আছে। তো যার জন্য পদ্ধতি আলাদাভাবে পড়ার কিছু দরকার নেই। উৎসেচকের কাজ, মানে উৎসেচকের কাজ বলতে সাবস্ট্রেটকে প্রোডাক্টে কনভার্ট করা, এটাই হচ্ছে উৎসেচকের কাজ। আর হরমোনের কাজ যদি আলাদাভাবে পড়ে নিস, তাহলে আর পরিপাকের মানে কোনো কাজ মেকানিজম কিচ্ছু পড়তে হচ্ছে না। আচ্ছা, এইবার শোষণটা যদি পড়তে চাস তাহলে সেটা তোকে পড়তে হবে।
প্রথমত হচ্ছে শোষণের স্থান, এটা তো খুব ইম্পর্টেন্ট যে কোথায় হয় শোষণ। কারণ একটা মাইক অন আছে, একটু দেখিস। শোষণ, সেখানে দুটো জিনিস পড়বি, কি কি পড়বি, একটা পড়বি স্থান, মানে কোথায় হচ্ছে, আর একটা পড়বি পদ্ধতি, কিভাবে শোষণ হচ্ছে। দেখ, শোষণ ব্যাপারটা কি। শোষণ মানেই হচ্ছে যে ধর এটা একটা ব্যারিকেড, সেই ব্যারিকেডের পাশে একটা রক্তবাহ আছে, শিরা ধমনী কিছু একটা আছে, আর এই ব্যারিকেডের মধ্যে প্রচুর পরিমাণ খাবার আছে। ঠিক আছে, এই খাবারকে টেনে নেওয়ার পদ্ধতির নামই হচ্ছে শোষণ। রক্তবাহের মধ্যে টেনে নেওয়ার পদ্ধতির নামই হচ্ছে শোষণ, সহজ কথা বলতে গেলে। তাহলে শোষণের স্থান কোথায়? গোটা পৌষ্টিক নালী জুড়েই শোষণ হয়, কিন্তু সব থেকে ভালো শোষণ হয় কোথায়? না, বৃহদন্তে। এবার উত্তর হলো কেন বৃহদান্ততে সব থেকে ভালো শোষণ হয়, কিন্তু কেন? তার আগে বলতে কোথা থেকে, একদম মুখ থেকে শুরু করে, মুখগহ্বর থেকে শুরু করে ক্ষুদ্রান্ত পর্যন্ত উৎসেচক আসে। কি বললাম? মুখ থেকে ক্ষুদ্রান্ত পর্যন্ত। ঠিক আছে, এই টোটাল রেঞ্জ জুড়ে উৎসেচকের ক্রিয়া হয়। উৎসেচকের ক্রিয়া আমরা দেখতে পাই। তার মানে এখানে উৎসেচক আসে, সে এসে কাজ করে, কিন্তু বৃহদন্ততে কোনো উৎসেচক থাকে না। যেহেতু বৃহদান্ত্রতে কোনো উৎসেচক থাকে না, তার মানে আমাদের বুঝে নিতে হবে যে যত খাবারকে ভাঙা, উৎসেচক তো খাবারকে ছোট অংশে ভাঙে, তাহলে সেটা ক্ষুদ্রান্ত পর্যন্ত হয়ে যায়, আর কোনো খাবার ভাঙার জায়গা থাকে না। তার মানে সব থেকে ভালো স্থান হচ্ছে বৃহদন্ত। কিন্তু তা বলে এটা কখনোই নয় যে ক্ষুদ্রান্তে শ্বসন হচ্ছে না বা পাকস্থলীতে শ্বসন হচ্ছে না, এটা কিন্তু কখনোই নয়। তাহলে তোকে যদি অপশানে দেয় যে কোথায় কোথায় শ্বসন হয়, তখন তুই লিখবি যে পাকস্থলী, মুখগহ্বর, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত সব জায়গায় শ্বসন হয়। কিন্তু এই একই প্রশ্ন তোকে যদি ঘুরিয়ে বলে যে সব থেকে ভালো শ্বসন কোথায় হয়, তখন সেখানে হবে বৃহদন্ত। যদি বৃহদন্ত অপশানে না থাকে, তাহলে হবে ক্ষুদ্রান্ত। কারণ কি বল, মুখে প্রথম ভেঙেছে, পাকস্থলীতে তারপর ভেঙেছে, যত তলায় যাচ্ছিস তত কি হচ্ছে, খাবারগুলো বেশি ভাঙছে। তো ক্ষুদ্রান্তেও কিন্তু শ্বসন হয়, বৃহদন্তে তার থেকে বেশি হয়। মানে অ্যাকর্ডিং টু, যদি হায়ারার্কি ধরিস, ওপর থেকে তলায় যত নামছিস তত বেশি শ্বসন হার বাড়ছে। ঠিক আছে, এইভাবে শ্বসনের স্থান লিখতে পারি। যদি কোনো অপশন এরম থাকে ক্ষুদ্রান্ত প্লাস বৃহদন্ত, তাহলে সেই অপশনটা আরো কারেক্ট। ক্লিয়ার? আচ্ছা, এবার হচ্ছে এই স্থানটা কিরকম, মানে কিভাবে শোষিত হচ্ছে। তো আমরা দেখি, ধর এটা যদি ক্ষুদ্রান্ত হয়, মনে করছি এটা ক্ষুদ্রান্ত যাচ্ছে, একে যদি আমরা একটু বড় করে দেখি, অ্যারো দিলাম দিয়ে একটা বড় করে দেখতে যদি চাই, তাহলে আমরা দেখবো যে ক্ষুদ্রান্তের গায়ে কিছু এরকম সরু সরু জিনিস আছে, যাকে আমরা একটু আগে নাম লিখেছি ভিল্লি বা ভিলাই। ভিলাই। এবার একটা ভিলাইকে যদি আমরা বড় করে দেখি, তাহলে পদ্ধতিটাও জেনে নিতে পারবো। ঠিক আছে, একটা ভিলাইকে বড় করে দেখছি, এটা একটা ভিলাই। এই ভিলাইয়ের বাইরে মনে কর এই জায়গাতে প্রচুর খাবার আছে, এগুলো খাবার, এই গ্রিন গ্রিন পার্ট গুলো হচ্ছে খাবার। ভিলাইয়ের বাইরে এরকম খাবার আছে। ঠিক আছে, আর ভিলাইয়ের মধ্যে কি আছে, ভিলাইয়ের মধ্যে হচ্ছে রক্তবাহ আছে। সরি, রক্তবাহ তো লাল রঙের হবে। ঠিক আছে, এইভাবে রক্তবাহটা যাচ্ছে, মানে ব্লাড ব্লাড ভেসেল যেটা, সেটা যাচ্ছে। এবার কি হবে, এই ভিতরে খাবারটা প্রবেশ করবে, মনে করো এই খাবারটা এই রক্তবাহের মধ্যে প্রবেশ করবে। কি করে করবে? প্রথমত দেখ, যেখানে খাদ্য বেশি সেখানে ঘনত্ব বেশি, বেশি ঘনত্ব। বেশি ঘনত্ব থেকে সবসময় কি হয়, ব্লাড ভেসেলের মধ্যে কি কম ঘনত্ব। তাহলে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে খাবার, যে কোনো পদার্থের অণু আসে, তাকে আমরা কি বলি, সহজে বলি ব্যাপন। এখানে যে ব্যাপনটা হয় সেটা হচ্ছে সহায়ক ব্যাপন।
তোরা বলবি স্যার এই আবার কি জিনিস, ব্যাপন শুনেছি, পদার্থের অণু বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাওয়াকে ব্যাপন বলে, ফিজিক্যাল সায়েন্সে পড়েছি আমরা। সহায়ক ব্যাপন ব্যাপারটা কি? দেখ এখানে যেতে গেলে এই এই ব্যারিকেডটাকে পাল্টা মানে করতে হবে, এই ব্যারিকেডটাকে ভেদ করে তবে আসতে হবে। তাহলে যখন কোনো ব্যাপন, ঠিক আছে, যখন কোনো ব্যাপন এরকম কোনো একটা পর্দাকে ভেদ করে আসতে হয়, তখন আমরা তাকে স্বাভাবিক ব্যাপন না বলে বলি সহায়ক ব্যাপন, ইংলিশে বলি ফেসিলেটেড ডিফিউশন। তাহলে যে ব্যাপনে সাধারণত কোনো পর্দা প্রয়োজন হয় না, ঘরের একটা কোনায় ধূপ জ্বাললে অন্য কোনায় গন্ধ চলে যায়, তাই না? এটাই তো ব্যাপন। বা জলের গ্লাসে এক ড্রপ কালি দিলে সেই পুরো গোটা জলের রংটাই ওই কালির রং ধারণ করে, এটাই ব্যাপন। কিন্তু সেখানে কোনো পর্দা থাকে না, অটোমেটিক্যালি চলে যাচ্ছে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে। কিন্তু ইন দ্যাট কেস যদি কোনো পর্দা আসে, তখনই আমরা এই কথাটা বলছি সহায়ক ব্যাপন। এই হলো শ্বসনের পদ্ধতি। ক্লিয়ার? এই হচ্ছে শ্বসনের পদ্ধতি। আচ্ছা, শোষণ হয়ে গেল। কি কি ছিল? হ্যাঁ, শোষণ হয়ে গেল, শোষণের স্থান হলো, শোষণের পদ্ধতি হলো। এবার হচ্ছে রোগ। রোগের জন্য তোরা একটাই কাজ কর, একটাই কাজ কর, যে বিশেষ করে যাদের নিউট্রিশন ছিল তাদের খুব এই জায়গাটা হেল্প হবে, যাদের ছিল না তাদেরকে আমি বলে দিচ্ছি কি করবি। তারা একটা শর্ট ফর্ম আগে লেখ। শর্ট ফর্মটার নাম হচ্ছে পিসিএম। ঠিক আছে, পিসিএম, পিসিএম। পিসিএম এর ফুল ফর্ম লেখ, প্রোটিন, ক্যালোরি, ম্যালনিউট্রিশন। প্রোটিন, ক্যালোরি, ম্যালনিউট্রিশন। আর একটা ফুল ফর্ম লেখ অবলিক দিয়ে বা তলায়, পিইএম, পিইএম। শুধু সিটা চেঞ্জ হয়েছে, প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। হলো? আচ্ছা, এখান থেকে দুটো রোগ হতে পারে। এটা প্রোটিন, প্রোটিন এনার্জি বা প্রোটিন ক্যালোরি ম্যালনিউট্রিশনের মানেটা হলো যে প্রোটিন এবং শক্তি, অথবা প্রোটিন এবং ক্যালোরি মানে হলো শক্তি, আর ই ফর এনার্জি, শক্তির অভাবে যে ঘাটতি হয়, শরীরে যে ঘাটতি হয়, সেখান থেকে দুটো রোগ হতে পারে। ফার্স্ট রোগের নাম হচ্ছে ম্যারাসমাস। ঠিক আছে, ম্যারাসমাস। লিখেছিস ম্যারাসমাস? ম্যারাসমাসের পাশে লেখ 6 মাস থেকে 1.5 বছর শিশুদের এটা দেখা যায়। 6 মাস থেকে 1.5 বছরের শিশু, অবলিক অবলিক দিয়ে লেখ বা কমা কমা দিয়ে লেখ। 6 মাস থেকে 1.5 বছরের শিশু, অবলিক দিয়ে ক্যালোরি ঘটিত অসুখ, ক্যালোরির ঘাটতি লেখ, ক্যালোরির ঘাটতি ঘটিত মানে লোকে ভাববে বেশি ক্যালোরি পেয়েছে, ক্যালোরির ঘাটতির অসুখ। আচ্ছা, কি কি দেখা যায়? শুষ্ক ভাঁজযুক্ত ত্বক, শুষ্ক ভাঁজযুক্ত ত্বক, সারা দেহ সরু হয়ে যাওয়া, সারা দেহ সরু হয়ে যাওয়া। হলো? এটা ফার্স্ট রোগ। সেকেন্ড রোগের নাম হচ্ছে কোয়াশিওর কার, কোয়াশিওর কার, কোয়াশিওর কার। এটা লেখ, এটা লেখ 2 বছর থেকে 5 বছর পর্যন্ত, 2 বছর থেকে 5 বছর পর্যন্ত। শক্তির অভাবে, মানে একটা পিসিএম একটা পিইএম, এটা হচ্ছে পিইএম, শক্তির অভাবে। আচ্ছা লেখ, হাত হাত পা সরু হয়ে যায় কিন্তু পেট ফুলে যায়, হাত পা সরু হয়ে যায় কিন্তু পেট ফুলে যায়।
চুল ক্রমশ লালচে হয়ে যায়। চুল ক্রমশ লালচে হয়ে যায়, ইত্যাদি। ব্যাস, এই পর্যন্ত আমাদের এটা শেষ।